দেখুন, বিজেপি সরকার বা নরেন্দ্র মোদি বা অজিত দোভাল এই লোকগুলো কিন্তু ধর্মীয় বিষ ছড়িয়ে রাজনীতি করেন, ক্ষমতায় থাকেন এবং আগামীতেও থাকার চেষ্টা করছেন। আপনি দেখুন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের একটাই পৃথিবীকে বলার, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন। কেননা ভারত পৃথিবীর হিন্দুদের নেতা হতে চায় এবং হিন্দু স্বার্থ যেখানে আছে সেখানে সেটা রিয়াল হোক অথবা আনরিয়াল হোক, কোথাও যদি প্রবলেম না থাকে তাকে প্রবলেমটা বানাতে হয়, যাতে করে দুই দিকেই তার একটা ফল সে পায়। অভ্যন্তরীণ রাজনীতিতে পায়, নির্বাচনের সময় পায় এবং পশ্চিমা বিশ্বের কাছে গল্পটা বলতে সুবিধা হয় যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। ভারতে মুসলমানদের উপরে যা করা হচ্ছে, আমি বলবো ভারতের প্রতিবেশীরা এখন পর্যন্ত সেটিকে প্রকাশ্যে বলছে না। ধরেন ওয়াকফ আইন যেটি করা হয়েছে, আপনি কি পারবেন কোনো মন্দিরের আপনি শেয়ার হোল্ডারদের মধ্যে বা তার বিচার বিবেচনার সময় একজন মুসলমান অন্তর্ভুক্ত হবে? কিন্তু ভারতে নতুন আইন করা হয়েছে যে মুসলমানদের যে ওয়াকফ স্টেটগুলো, সেখানে কিন্তু হিন্দু বা অন্য ধর্মের রিপ্রেজেন্টেটিভরা থাকতে পারবেন। এবং এটি পুরোটাই করা হয়েছে তার ইকোনমিক ব্যাকবোনটা ভেঙে ফেলার জন্য। এর আগে দেখবেন আপনি নির্বাচনের আগে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ভারতের নরেন্দ্র মোদী এবং তার দলবল এসে ক্যাম্প করার কথা বলেন যে আমরা যদি নির্বাচনে বিজয়ী হব, মুসলমানদেরকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে এবং বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। নির্বাচনের পরে কিন্তু সেটি নিয়ে আর খুব একটা উচ্চবাচ্য হয় না এবং আমরা অমিত শাহকে দেখেছি এই কাজে সবচেয়ে বেশি কথা বলতে। এই যে বাংলাদেশের গত 9 মাসে আপনি ভারতের ভূমিকা যদি দেখেন, কোনো দেশ 15 বছর একটি গণতান্ত্রিক দেশকে এতটা নির্বাচনী ব্যবস্থার দুর্বল করেছে, নির্বাচনগুলোর কারসাজিতে ভূমিকা রেখেছে, বিরোধী দলকে সিএমএইচে ভর্তি করেছে অথবা ডেকে নিয়ে গেছে, ফিরে আসার পরে উনি ভাষা হারিয়ে ফেলেছেন, এগুলো কি আপনি বিশ্লেষণ করতে পারবেন পৃথিবীতে? তার মানে ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেটা গোয়েন্দাগিরির ভেতর দিয়ে, সেটা সরকার টু সরকার যোগাযোগের ভিতর দিয়ে, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার মতো কাজ করেছে। এখন 9 মাসে আমরা যেটা দেখলাম যে হেন সুযোগ নাই যে পুনর্বাসন করা আগের শক্তিগুলোকে, বা কালচারাল ফ্রন্টে অথবা মিডিয়াতে ভারত একইভাবে চেষ্টা করছে। এখন তার দেশের ভেতরে যা ঘটছে মুসলমানদের সাথে, হঠাৎ করে জানা গেল যে বাংলাদেশি গ্রেফতার হয়েছে 1000, কিন্তু পরে দেখা গেলো এটা তার নিজের নাগরিক। কলকাতাতে যাদেরকে বলা হয়, আসামে যাদেরকে বলা হয়, ত্রিপুরাতে যাদেরকে বলা হয়, সবাই কয়েক দশক বা 10 দশক ধরে ভারতের নাগরিক। কাজেই ভারত এটিকে একটি রাজনীতির খেলা হিসাবে নিয়েছে এবং সেই রাজনীতিতে বিজেপি ভালো ফলাফল করে, যদিও গত নির্বাচনে এই হিন্দু কার্ডটি অতটা জমে নাই। যেমন আমাদের দেশে তার যে সংখ্যালঘু কার্ড, সেটা কিন্তু এই দেশেও জমে নাই, পশ্চিমা বিশ্বেও জমে নাই। কেননা কোথাও গিয়ে তারা আসলে ঠিক তথ্য খুঁজে পায়নি যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এখন আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখুন, আমাদের একটি নাজুক সময় যাচ্ছে, যে সময়ে সরকারটি অন্তর্বর্তী সরকার, নির্বাচিত প্রতিনিধি নেই এবং আপনার জন্য দুটি ডিস্টার্বিং ফোর্স আছে। একটি হচ্ছে ভারত নিজেই এবং তার প্রোপাগান্ডা এবং তার কূটনৈতিক যোগাযোগ, আরেকটি হচ্ছে পলাতক শক্তি যারা মূলত ভারতেই অবস্থান করছেন। সো এই দুটি শক্তিকে আপনি নজরে রাখতে হবে যখন আমরা মিয়ানমারের ব্যাপারে সিদ্ধান্ত নিব। এমনকি পাকিস্তানের সাথে ভারত যে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে বা করছে, অনেকটা হয়ে উঠেছে প্রায়, সেই জায়গাতেও আমাদের অবস্থান কি হবে। কেননা আমরা যুদ্ধ শুধুমাত্র যুদ্ধের কারণেই হয় না, রাজনৈতিক কারণেই মূলত হয়। কাজে এই জায়গাটিতে সতর্ক থাকার বিষয় রয়েছে। আমি বলবো 54 বছরের মধ্যে বাংলাদেশ প্রথম ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যে ওয়ারিড, এটি কিন্তু প্রকাশ করেছি। আমরা বলেছি যে সেখানে মুসলমানদের উপরে কি আচরণ করা হচ্ছে, এটি কন্টিনিউয়াসলি বলতে হবে। কারণ আপনার 20 কোটি 22 কোটি মুসলমান, তার ব্যাপারে আপনি আমরা একই ধর্মের বলে কথা বলবো না, প্রতিবেশী বলে কথা বলবো না, কই ভারত তো সেই আচরণ করছে না। ভারত তো পশ্চিমা বিশ্বের কাছে পরিষ্কার বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু তার দায়িত্ব এবং তার দুশ্চিন্তা। কাজে আমাদেরকে এই চাপটি অব্যাহত রাখতে হবে পাল্টা চাপ হিসাবে। আমি কিন্তু কাশ্মীর ঘটনায় পাকিস্তানের ভূমিকার কথা বলবো যে তারা কিন্তু তদন্ত চাচ্ছে, তারা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত, এমনকি জাতিসংঘের তদন্ত চাচ্ছে, সহায়তার কথা বলেছেন। এখন ভারতে যেই ঘটনা ঘটছে, আপনি কাশ্মীরি পরিচয় কিংবা মুসলমান পরিচয়, এই পরিচয়গুলো ভারতে একটি মারাত্মক সমস্যা তৈরি করেছে। তার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু অগ্নিগর্ভ। আপনি জানেন যে নট অনলি বিজেপি সরকার, কংগ্রেস সরকার কিন্তু তার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলেছিল মাওয়িস্টদেরকে, এবং সেটি করে আপনার এই পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু আদানি ঢুকানো হয়েছিল,
খনিজ সম্পদ লুট করা হয়েছিল। সো ভারতের একটা সাংঘাতিক অভ্যন্তরীণ রাজনৈতিক এবং নিরাপত্তা টেনশন আছে। সেই টেনশনটার সাথে সে পাকিস্তান ফ্রন্টে এখন জড়াচ্ছে, 9 মাস ধরে বাংলাদেশের সাথে আছে। কাজেই আমাদের খুব ভালোভাবে ভারতকে রিড করতে হবে, ভারতের মাইন্ড রিড করতে হবে এবং তার কৌশল কি করে প্রণয়ন করে। আমি খুব বেশি চিন্তিত যে আমাদের যে পলাতক শাসকবর্গ, সেই সময় গত 15 বছরে এখানে ভারতের যে অপারেটিভসদেরকে আমরা দেখতাম, গোয়েন্দা এবং ডিপ্লোম্যাটিক অপারেটিভস, তারা কিভাবে এখন অ্যাক্ট করছেন। আপনি জানেন যে এই দেশেও এলিটদের একটা অংশ, কালচারাল অঙ্গনের একটা অংশ, রাজনৈতিক অঙ্গনের একটা অংশ, এমনকি বাজারে যারা এখন বিদ্যমান তাদেরও একটা অংশ কিন্তু মানে ভারতপন্থী রাজনীতি করে অথবা বাংলাদেশপন্থী রাজনীতি না করে বেঁচে থেকেছেন এবং নির্বাচনে গেছেন এবং ক্ষমতায় গেছেন। এদের ব্যাপারেও সচেতন থাকতে হবে, কারণ গত 9 মাসে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোকেও ভারতের ব্যাপারে তাদের অবস্থান কিন্তু পরিবর্তনশীল হতে দেখেছি, এমনকি আওয়ামী লীগের ব্যাপারেও। এটি কিন্তু এখন খুব দুশ্চিন্তার কারণ। এখন আমাদের দেশ যেন তার স্বার্থ নিয়ে এগোতে পারে সেটি আমাদের নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।